স্বাগত নিউজ 24 রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে পুরো সংবাদে। দণ্ডিত আসামি খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার কোনো সুযোগ নেই। আইন মন্ত্রণালয়ের এই অভিমত তার পরিবারকে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হতাশা প্রকাশ করেছে বিএনপি। দলের মহাসচিব মনে করেন যে ধারায় সাজা মওকুফ বলবৎ, সে আইনেই বিদেশে চিকিৎসার সুযোগ পান খালেদা জিয়া। দল থেকে জানানো হয়েছে, সর্বশেষ পরীক্ষায় করোনামুক্ত বিএনপি চেয়ারপারসন আগের চেয়ে কিছুটা ভালো আছেন, তবে এখনও তিনি ঝুঁকিমুক্ত নন। বিস্তারিত তৌহিদ শান্তের প্রতিবেদনে। দেশের আইনে কোনো দণ্ডপ্রাপ্ত আসামির বিদেশে চিকিৎসার সুযোগ নেই। খালেদা জিয়ার পরিবারের দেয়া আবেদনের উত্তরে আইন পর্যালোচনায় এই অভিমত দিয়েছে আইন মন্ত্রণালয়। এই অভিমতের ভিত্তিতেই সরকার মনে করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেশেই চিকিৎসা নিতে হবে, কোনো সুযোগ নেই বিদেশের কোনো হাসপাতালে ভর্তি হওয়ার। রবিবার সরকারের এই অবস্থান জানিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী তাদের আবেদনটা মঞ্জুর করতে পারছি না। আবার তাকে সাজা মওকুফ করে তাকে বিদেশে পাঠানোর মানে এই কোনো অবকাশ এই 401-এ দ্বিতীয়বার আর করার নেই। মানবিক কারণে সরকার ইতিবাচকভাবে দেখছে বলা হলেও কেন প্রত্যাখ্যান হলো, এমন প্রশ্নেরও জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানবিক বিষয় দেখবো বলেই তো আমরা পাঠিয়েছি যে আইনের কোনো জায়গায় তাকে দেওয়া যায় কিনা, এবং আইন অনুযায়ী এখন যে আমাদের প্রচলিত আইন রয়েছে, আইন অনুযায়ী এখানে দেওয়ার কোনো স্কোপ নাই, এটাই আইন মন্ত্রণালয় থেকে জানিয়েছে। সন্ধ্যায় সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের তিনি জানান, কিছুটা উন্নতি হলেও ঝুঁকিমুক্ত নন বিএনপি চেয়ারপারসন। যে ধারাতে তাকে তারা আপনার এই সাজা স্থগিত করেছে, ওই ধারাতেই কিন্তু তাকে বিদেশে যাওয়া বা একেবারেই সাজা দণ্ড মওকুফ করার যথেষ্ট পরিমাণ সুযোগ সেই আইনের মধ্যে দেওয়া আছে। এদিকে দুদক আইনজীবী জানিয়েছেন, রাষ্ট্রপতি চাইলেই খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আমি মনে করি যে এই নিয়ে তর্ক বিতর্ক না করে মানবতার কারণে, দেশের জন্য, শান্তির কারণে, আমাদের সবার জন্য ওনাকে আজকে, আমি আশা করি ওনাকে আজকেই বলে দেবে যে আপনি যেখানে ইচ্ছা চিকিৎসা করাতে যান, এবং সবার উচিত হবে আমরা খালেদা জিয়ার জন্য দোয়া করা। গত 27 এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর 3 মে হঠাৎ তিনি শ্বাসকষ্ট অনুভব করেন। তাকে তখন নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিটে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ছুটোছুটি না করে নিজ নিজ অবস্থানে থেকে এবারের ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষতিগ্রস্তদের প্লট হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রতিবেশী দেশে করোনার নতুন ধরনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি মারাত্মক। আক্রান্ত হওয়ার পরপরই মানুষের মৃত্যু হচ্ছে। এ কারণে সবাইকে সতর্ক হতে হবে। শাহালি জয়ের প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত 1440 পরিবারের মধ্যে প্লট হস্তান্তর হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। গণভবন থেকে এতে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের পক্ষে ক্ষতিগ্রস্তদের প্লট তুলে দেন গণপূর্ত প্রতিমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ক্ষতিগ্রস্তদের প্লট নিশ্চিত হওয়া না পর্যন্ত ওই এলাকার সব নতুন প্রকল্প বন্ধ রাখা হয়। এ সময় বিত্তশালীদের সম্পদ বাড়ানোর অসম প্রতিযোগিতার সমালোচনা করেন তিনি। এই পূর্বাচল যখন হলো তখন আমরা দেখেছি এমনকি গুলশান বাড়িধারায় বিশাল বিশাল অট্টালিকাও যাদের, তাদেরও পূর্বাচল একটা প্লট না থাকলে নাকি ইজ্জতই থাকে না, এরকমও কিছু কিছু মানুষের মানসিকতা আমি দেখেছি। কিন্তু যাদের সত্যিকার প্রাপ্য আপনারা কিন্তু বঞ্চিত ছিলেন। কাজে আমার সবসময় একটা প্রচেষ্টা ছিল যে কিভাবে আপনাদেরকে বঞ্চনার হাত থেকে মুক্তি দেবো। আপনারা জমি দিয়েছেন অথচ আপনারা প্লট পাবেন না, এটা হতে পারে না। বক্তব্যে উঠে আসে বৈশ্বিক মহামারী করোনা প্রসঙ্গ। করোনার নতুন ধরনকে ভয়ঙ্কর উল্লেখ করে সবাইকে সচেতন হতে বলেন তিনি। কারণ আবার নতুন একটা ভাইরাস এসেছে, এটা আরো বেশি ক্ষতিকারক, যাকে ধরে সাথে সাথে তার মৃত্যু হয়। সেই জন্য আপনি নিজে সুরক্ষিত থাকেন,
অপরকে সুরক্ষা দেন। সবাইকে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, ঈদে এক এলাকা থেকে অন্য এলাকায় গেলে সংক্রমণ বাড়বে। আর আমি জানি ঈদের সময় মানুষ পাগল হয়ে গ্রামে ছুটছে, কিন্তু এই যে আপনারা যে একসাথে যাচ্ছেন এই চলার পথে, ধরেন ফেরিতে হোক, গাড়িতে হোক, যেখানে হোক, কার যে করোনা ভাইরাস আছে আপনি জানেন না, কিন্তু আপনি সেটা বয়ে নিয়ে যাচ্ছেন আপনার পরিবারের কাছে। মা, বাবা, দাদা, দাদি, ভাই, বোন যেই থাকুক, আপনি কিন্তু তাকেও সংক্রামিত করবেন, তার জীবনটাও মৃত্যু ঝুঁকিতে ফেলে দেবেন। একটা ঈদে কোথাও না যেয়ে নিজের ঘরে থাকতে কি ক্ষতিটা হয়? কাজে আপনার এই ছুটোছুটি না করে যে যেখানে আছেন সেইখানে থাকেন, সেইখানে নিজের মতো করে ঈদটা উদযাপন করেন। করোনা মুক্তির জন্য পবিত্র রমজান মাসে সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন যেন এই করোনা ভাইরাস থেকে যেন আমাদের দেশ মুক্তি পায়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নিষেধাজ্ঞা অমান্য করে আজও বাড়ির পথে রওনা হয়েছেন লাখ লাখ মানুষ। পাটুরিয়া শিমুলিয়া ঘাটে বিজিবি মোতায়েন করার পরও শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই দেখা যায়নি। এমনকি জরুরি পারাপারে নিয়োজিত ফেরিগুলোতে ওঠার জন্য যাত্রীরা একরকম হুমড়ি খেয়ে পড়েছেন। এমন চিত্র ঢাকা থেকে বের হওয়া সবগুলো পথেই। করোনার ভয়াবহতা উপেক্ষা করে ঘরে ফিরতে মরিয়া সাধারণ মানুষ। সহকর্মীদের সাথে নিয়ে আরও জানাচ্ছেন আফরিন আনোয়ার। অপেক্ষা করতেছি, সাথে অপেক্ষা করতেছি না, আমরা বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করতেছি। রোজার ভিতরে আমাদের বাড়ি যাওয়া দরকার। করোনা বলতেছে, করোনা কোথায়? সবই চলতেছে, গাড়ি চলবে না, গাড়ি চলে না, ফেরি চলে না, এগুলো কি? রোববার সকাল থেকে দক্ষিণের জেলাগুলোতে যাওয়ার জন্য হাজার হাজার মানুষ ঘাটে আসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে জনস্রোতে পরিণত হয় পুরো এলাকা। বিআইডব্লিউটিসি রাতভর 15টি ফেরি দিয়ে পারাপার করলেও ভোর থেকে তা বন্ধ করে দেয়। তবে সকাল 8টায় অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি সহ জরুরি পরিবহনের জন্য 1 নম্বর ঘাট খুলে দেওয়া হলে সাধারণ মানুষের ঢল নামে সেখানেও। সকাল থেকে আয়সা বসে রয়েছি 9টা থেকে, ফেরিও চলতেছে না, ট্রলারও চলতেছে না, অথচ রাস্তায় ঠিকই গাড়ি চলতেছে। বৈরব কাজের জন্য গেছিলাম, এখন ঈদি ওই যে আমার বাবা মার শরীর খারাপ শুনে বাড়ি যাচ্ছি। অনেকটা অভিন্ন চিত্র দেখা গেছে মাওয়া শিমুলিয়া ঘাটেও। করোনা সংক্রমণের চেয়ে ঈদের ছুটিতে গাদাগাদি করে বাড়ি ফিরতে পারাই সাধারণ মানুষের কাছে মুখ্য হয়ে উঠেছে এখানে। এছাড়া লম্বা সারিতে অপেক্ষমান রয়েছে মালবাহী পরিবহনগুলো। পারাপারের অপেক্ষায় 350টিরও বেশি যানবাহন। অটোতে আসছি, তারপরে আসছি বাসে, সিএনজিতে, এরকম ভাবে ফেরি চলাচল বন্ধ কারণে অনেক দুর্ভোগে পাচ্ছি আমরা সবাই। আমরা যারা আছি, আমরা হচ্ছে স্টুডেন্ট, আমাদের ইনকাম সোর্স একেবারে বন্ধ। আমরা ঢাকায় অবস্থা থাকানো পসিবল না। কবে শিক্ষা প্রতিষ্ঠান খোলে, কবে আমাদের ইনকাম হয়, এটাও যায় না। দুপুরে উত্তরা আব্দুল্লাপুর দিয়ে ঘরমুখো যাত্রীদের এই চাপ দেখা যায়। দূরপাল্লার বাস বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া গুনে হলেও যে যেভাবে পাচ্ছেন গন্তব্যে রওনা দিয়েছেন যাত্রী হয়ে। গুলিস্তানে নামছি, গুলিস্তান থেকে টঙ্গী, টঙ্গী থেকে আব্দুল্লাপুর, এখন এইভাবে যাইতে হইব। দেখি কি গাড়ি পাওয়া যাচ্ছে, ভেঙে ভেঙে যেতে হবে অথবা মাইক্রো দিয়ে যেতে হবে। তবে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঘরমুখো মানুষের এই বেপরোয়া ঈদ যাত্রা তাদের ভবিষ্যৎকে করোনা ঝুঁকিতে ফেলছে। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। ঈদে বাড়ি ফেরা মানুষের খবর জানাতে এবারে দৌলদিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, আজ তো দিনভর আমরা দেখেছি ঘাটে উপচে পড়া মানুষের ভিড়, তো এখন মধ্যরাতে ঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? এবং আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যে বিজিবি থাকবার কথা রয়েছে এবং সরকার মোতায়েন করেছে বিজিবি, তো তাদের তৎপরতা কেমন দেখছেন? জানিয়েছিলেন যে লকডাউনের মধ্যেও আমরা সারাদিনই দেখতে পাচ্ছি। তো আমি কিন্তু রাতের চিত্র আমি কিন্তু আপনাকে দেখাতে চাচ্ছি যে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে কিন্তু বিজিবি কিন্তু লকডাউনের মধ্যেও কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে রাত সারাদিনে কিন্তু ফেরি চলাচল বন্ধ ছিল। ফেরি চলাচল বন্ধ থাকলেও কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করেছি যে জরুরি যানবাহন পারাপার করার জন্য কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে যাত্রীবাহী ফেরি চলাচল ছিল। আর সেই ফেরি চলাচল কারণেই কিন্তু যাত্রীরা তখন কিন্তু হুমড়ি খেয়ে পড়েছে ফেরিতে। তো তখন কিন্তু মানে যাত্রীরা কিন্তু গাদাগাদি করেই কিন্তু প্রতিটি ফেরিতে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে আছে এই যাত্রীরা কিন্তু ঘরমুখী হয়েছে। আমি রাত্রে দৌলতদিয়া ঘাটের যে চিত্র দেখছি, দিনে যদি ফেরি চলাচলে নিষেধাজ্ঞা
থাকলেও কিন্তু রাতে কিন্তু দৌলতদিয়া পাটির নৌরুটে 15টি ফেরি চলাচল করছে। আর এই 15টি ফেরি চলাচল করছে শুধু পণ্যবাহী ট্রাক পারাপার করার জন্য। কিন্তু বাস্তব চিত্রটি কিন্তু ব্যতিক্রম। বাস্তব চিত্র হচ্ছে দৌলতদিয়া পণ্যবাহী ট্রাকের পাশাপাশি কিন্তু ব্যক্তিগত প্রাইভেট কার মাইক্রোবাস কিন্তু অ্যাভেলেবেল নদী পারাপার হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু আমরা কিছু যাত্রীবাহী পরিবহনও কিন্তু পারাপার হচ্ছে। দৌলতদিয়া ঘাট থেকে কিন্তু দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনও কিন্তু একাধিক পরিবহন আমরা আমাদের এইমাত্র আমার দৌলতদিয়া ঘাট থেকে কিন্তু ছেড়ে গেল। তো রাতে কিন্তু আমি এই 11টার পর থেকে কিন্তু এই দৌলতদিয়া ঘাট থেকে কিন্তু দূরপাল্লার একাধিক গাড়ি কিন্তু ছেড়ে গেছে যাত্রীদের নিয়ে। এখানে কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো বালাই আমরা দেখতে পাইনি। এখানে কিন্তু দৌলতদিয়া ঘাট থেকে এখনো কিন্তু শত শত যাত্রী কিন্তু এই দৌলতদিয়া ঘাটে এখনো আছে, যারা কিন্তু দূরপাল্লার গাড়ির অপেক্ষায় রয়েছে। আর এই দূরপাল্লার গাড়ি কিন্তু পুলিশকে ম্যানেজ করেই কিন্তু তারা গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছে। বিষয়টি এই এমনই কিন্তু দেখাচ্ছে। তো আমরা একটি কথা বলতে পারি যে দৌলতদিয়া ঘাটে কিন্তু গাদাগাদি করে পুলিশ আইন অমান্য করেই কিন্তু যাত্রীরা গন্তব্যস্থানে যাচ্ছে। তো এই ছিল দৌলতদিয়া ঘাটের সর্বশেষ সংবাদ। জোহর। শামীম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দৌলতদিয়া ঘাট থেকে শফিকুল ইসলাম শামীম। চলে যাচ্ছে পরের সংবাদে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের আভাস পাওয়া যাচ্ছে। রবিবার রাজধানীর আইডিইবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদ আয়োজিত মুজিব বর্ষ কোভিড-19 মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে ওবায়দুল কাদের এ কথা জানান। এ সময় তিনি করোনা ঠেকাতে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান। একই সঙ্গে ঈদে ঘরমুখো মানুষের বেপরোয়া চলাচলে উদ্বেগ প্রকাশ করেন ওবায়দুল কাদের। দেশে আমরা বিপজ্জনক বার্তা পাচ্ছি। পাকিস্তান ও নেপালের অবস্থাও খারাপ। ইতিমধ্যে আমাদের তাহলে বাংলাদেশে ভারতীয় ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা 20 গুণেরও বেশি। এমতো অবস্থা স্বাস্থ্যবিধির ব্যাপারে আমাদের চরম অবহেলা, উদাসীনতার কারণে যে কোনো সময় পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। দেশে 92 লাখের বেশি টিকা দেয়া শেষ হয়েছে। এদিকে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকা আছে আর মাত্র 10 লাখ। এমন সংকটে অন্য দেশ থেকে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার উদ্বৃত্ত টিকা সংগ্রহের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্রথম ডোজ অক্সফোর্ডের টিকা গ্রহণকারীদের জন্য 20 লাখ ডোজ অক্সফোর্ডের টিকা আনার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। সব মিলিয়ে ভারতের উপহার এবং সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 1,02,00,000 ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ, যার মধ্যে শনিবার পর্যন্ত 92,21,387 ডোজ টিকা দেয়া শেষ হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ নিয়েছেন 58,19,616 জন। এদের মধ্যে শনিবার পর্যন্ত দ্বিতীয় ডোজ পেয়েছেন 34,01,531 জন। প্রথম ডোজ নিয়ে আরও 24 লাখ মানুষের জন্য দেশে টিকা আছে 10 লাখ। এজন্য অনিশ্চয়তায় পড়েছে 14 লাখ মানুষের দ্বিতীয় ডোজের টিকা। সেরাম থেকে কবে অক্সফোর্ডের টিকা আসবে তার নিশ্চয়তা নেই, তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বলছেন, প্রথম ডোজ টিকা দেওয়ার পর 8 সপ্তাহের জায়গায় 16 সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে বাংলাদেশ। আমাদের দেশে এটি 8 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়ার কথা ছিল, যুক্তরাজ্যে এটি 12 সপ্তাহ পরে এবং কানাডাতে এটি 16 সপ্তাহ পরে দেওয়া হচ্ছে। পৃথিবীতে অ্যাস্ট্রাজেনেকা বিভিন্ন কারণে উদ্বৃত্ত হয়েছে। আপনারা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের উদ্বৃত্তের কথা জানেন। আমি আরো বলতে চাই যে অস্ট্রেলিয়াতেও আসলে 50-এর নিচে মানুষকে এটা দেওয়া হবে না। পৃথিবীর বহু দেশে এটা 30-এর নিচে দেওয়া হবে না। অতএব পরিকল্পিত যে ডোজগুলো তাদের কাছে আছে সেখানে উদ্বৃত্ত অ্যাস্ট্রাজেনেকা বাংলাদেশ সংগ্রহ করতে পারবে। যারা প্রথম ডোজ অক্সফোর্ডের টিকা নিয়েছেন তাদের জন্য অক্সফোর্ডের 20 লাখ ডোজ টিকা পেতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার, এমন তথ্য জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং করোনা ভ্যাকসিন প্রিপেয়ারনেস অ্যান্ড ডিপ্লয়মেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা বলছেন, এ নিয়ে উদ্বেগের কিছু নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশে আসলে যোগাযোগ করছে, যে সমস্ত জায়গায় অ্যাস্ট্রাজেনেকার টিকা রয়েছে সেই সমস্ত দেশে যোগাযোগ করা হচ্ছে। 20 লক্ষ ডোজ আমরা চেয়েছি আসলে বিভিন্ন জায়গাতেই। যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছে তাদেরকে অ্যাস্ট্রাজেনেকার টিকাই আসলে দিতে হবে, কিন্তু তাদের ক্ষেত্রে যেহেতু আমাদের 1 মাসের সময় আমাদের হাতে আছে, এই 1 মাসের মধ্যে আমরা টিকাটা কিভাবে আনা নিশ্চিত করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি।
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে 6 মাসে 3 কোটি ডোজ অক্সফোর্ডের টিকা পাওয়ার চুক্তি ছিল বাংলাদেশের, কিন্তু ফেব্রুয়ারির পর আর টিকা পায়নি বাংলাদেশ। টিকা সংকটে তাই 25 এপ্রিল থেকে বন্ধ প্রথম ডোজ টিকাদান, পরবর্তীতে বন্ধ করা হয়েছে নতুন টিকা নিবন্ধন। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত 6 জনের সংস্পর্শে আসা কেউই করোনায় আক্রান্ত হয়নি বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ভারতের ধরন মোকাবেলা ও করোনার তৃতীয় ঢেউ সামাল দিতে সরকারের 14 দফা নির্দেশনা সকল ক্ষেত্রে বাস্তবায়ন করার কথাও বলছেন তারা। এই অবস্থায় 24 ঘন্টায় সারা দেশে আক্রান্ত হয়েছেন 1386 জন আর মৃত্যু হয়েছে 56 জনের। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। যে এই জায়গাগুলোতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার মাঝেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয় ভারতীয় ভেরিয়েন্টের নমুনার সন্ধান মিলেছে বাংলাদেশে। প্লাস্টিকের বালতি হতে পারে, পানির ট্যাঙ্ক। যশোরের বেনাপোলে 6 জনকে চিহ্নিত করায় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। তবে এ বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জানায় ভারতীয় ভেরিয়েন্ট আক্রান্ত 6 জনের সংস্পর্শে আসা কেউই করোনায় আক্রান্ত হয়নি। ভারতীয় যে ভেরিয়েন্টটিকে শনাক্ত করেছে গতকালকে, যেটি প্রচারিত হয়েছে, প্রকাশ হয়েছে, সেটি নিয়ে সারা বাংলাদেশে এক ধরনের সংশয় আছে, উদ্বেগ আছে। তার প্রেক্ষিতে ভারত থেকে যে সমস্ত যাত্রীরা বাংলাদেশে আসছেন তাদেরকে কিন্তু 14 দিনের প্রাতিষ্ঠানিক যে কোয়ারেন্টাইন আছে সেটি কঠোরভাবে প্রতিপালন করবার জন্য আমরা আমাদের স্থলবন্দরগুলোকে নির্দেশ দিয়েছি। রবিবার সারা দেশে 24 ঘন্টায় 56 জন মারা গেছেন। এ নিয়ে মোট মারা গেল 11,934 জন। 16,775 জনের নমুনা সংগ্রহে আক্রান্ত হয়েছে 1,386 জন। মোট আক্রান্ত হয়েছে 7,73,513 জন। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। ঈদ উপলক্ষে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য থেকে অসহায় ও দুস্থরা যাতে বঞ্চিত না হয় সেজন্য প্রতিবারের মতো এবারও এমন উদ্যোগ গ্রহণ করেছে বসুন্ধরা। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রতি বছর ঈদের আগে গরিব অসহায় জনগোষ্ঠীর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। ঈদের বাকি আর মাত্র 3-4 দিন, তাই এবারও ঈদের আগে দেশের বিভিন্ন জায়গায় অসহায় মানুষের পাশে বসুন্ধরা। রবিবার রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করে বসুন্ধরা। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কালের কণ্ঠ সৌভ সংঘের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জেও কর্মহীন ও গরিব পরিবারের মাঝে ঈদ খাদ্যপণ্য সামগ্রী বিতরণ করে বসুন্ধরা গ্রুপ। রবিবার দুপুরে মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের সৈয়দপুর ও জাজিরা গ্রামে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়। গাজীপুরের শ্রীপুরে অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। শ্রীপুরের সাতখামাইর এলাকায় রবিবার দুপুরে সাতখামাইর উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত শত শত অসহায় মানুষের মাঝে এসব ঈদ উপহার দেয়া হয়। এছাড়াও ময়মনসিংহে রবিবার 3 জায়গায় খাদ্য সামগ্রী বিতরণ করে বসুন্ধরা গ্রুপ। দৈনিক কালের কণ্ঠের শুভ সংঘের উদ্যোগে ময়মনসিংহ সদর, ময়মনসিংহের নান্দাইল ও ত্রিশালে দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল চাল, চিনি, ডাল, সেমাই, বুট ও তেল। করোনার এই দুঃসময়ে ঈদ উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন গরিব দুস্থ মানুষ। এজন্য ধন্যবাদ জানান বসুন্ধরা গ্রুপকে। ভবিষ্যতে যে কোনো সংকটে দেশের এই শীর্ষস্থানীয় গ্রুপকে পাশে চান অসহায় জনগোষ্ঠী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে সারা সৌজন্যে জানাবো ঈদ বাজারের খবর। ঈদে যেমন চাই নতুন পোশাক, তেমনি দরকার পোশাকের সাথে মানানসই একজোড়া জুতো। আর তাই পোশাকের পাশাপাশি জুতার দোকানগুলোতেও বেড়েছে ক্রেতাদের ভিড়। ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে ডিজাইনেও এবার নতুনত্ব নিয়ে এসেছেন দোকানিরা। ফাতেমা কাউসারের প্রতিবেদনে বিস্তারিত। ঈদের বাকি আর 4 দিন, এরই মধ্যে জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানগুলো। স্বাস্থ্যবিধি মেনে ঈদ কেনাকাটা সারছেন সবাই। করোনাকালীন সময় হলেও ঈদ উদযাপনে যেন কমতি নেই কারো।
প্রতিবারের মতো এবারও রমজানের শেষ দিকে এসে বেচা বিক্রি বেড়েছে জুতার দোকানগুলোতে। ঈদের পোশাকের সাথে মিলিয়ে শেষ সময়ে এসে সবাই কিনছেন জুতো। ঈদের সেহেতু ড্রেসের সাথে ম্যাচিং করে জুতা কিনতে চাচ্ছিলাম, আর জুতার কালেকশন এবার ভালো। আমি তো লং টাইপের একটা ড্রেস নিচ্ছি, সো গাউন স্টাইলের সাথে অবশ্যই আমি একটু লম্বা যেহেতু ফ্ল্যাট টাইপেরই দেখবো, একটু কমফোর্টেবল, যেরকম মানে আমার ভার্সিটিতে যাওয়া হয় তো এমনি মানে কমফোর্টেবল জুতা প্রেফার করছি। ক্রেতার পছন্দ অনুযায়ী দেশি বিদেশি জুতার পসরা সাজিয়ে বসেছেন দোকানিরাও। তবে এবার বেচা বিক্রি অন্যবারের তুলনায় কিছুটা কম বলে জানান অনেকে। আমাদের এই ঈদে সবচেয়ে বেশি সেল হচ্ছে স্যান্ডেল টাইপগুলি, প্লাস লোফার টাইপ পাঞ্জাবির সাথে পরার জন্য। লেডিসদের সবচেয়ে বেশি ফ্যাশনেবল যে মুচি প্রোডাক্টগুলি আমাদের সবচেয়ে বেশি সেল হচ্ছে। ড্রেসের সাথে মিলাই কিনে আগে বাচ্চা কাচ্চাটাকে কেনাকাটা করে তারপরে লাস্টে নিজেদের জন্য কেনাকাটা করে। কতটুকু কালেকশন করা সম্ভব ছিল আমরা করছি, আলহামদুলিল্লাহ কাস্টমারের সাড়া আছে। বড় বড় ব্র্যান্ডগুলোর পাশাপাশি এলাকা ভিত্তিক দোকানগুলোতেও ভিড় আগের তুলনায় বেড়েছে। বিক্রেতারা বলছেন রমজানের শেষ দুদিন হবে তাদের কাঙ্ক্ষিত বেচা বিক্রি। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। ক্রেতা বিক্রেতারা স্বাস্থ্যবিধি না মানায় রাজধানীর উত্তরার রাজুক কমার্শিয়াল শপিং কমপ্লেক্স বন্ধ করে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রোববার উত্তর সিটি কর্পোরেশনের মার্কেট শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার নিয়মিত অভিযানে বন্ধের এই নির্দেশনা কার্যকর করে। এ সময় মেয়র আতিকুল ইসলাম উত্তরার রাজুক কমার্শিয়াল শপিং কমপ্লেক্সের বিরুদ্ধে কোটি টাকার ট্যাক্স ফাঁকির অভিযোগ তোলেন। এই মার্কেটটা বন্ধ থাকবে, এরপর মার্কেটের দোকান মালিক সমিতি যারা আছে সবাই সিটি কর্পোরেশনে যোগাযোগ করবে, করার পরে তারপরে আমরা খুলবো কি না খুলবো। আমরা চাই মার্কেট খুলে দিতে, আমরা চাই না রোজার আগে কোনো মার্কেট বন্ধ করতে, কিন্তু ওনারা বাধ্য করছেন। ওনারা দোকান খুলে দিয়েছে কিন্তু কোনো ম্যানেজমেন্ট করতে পারছে না, ম্যানেজমেন্টও তাদের দায়িত্ব। পুলিশ ও বিজিবির টহল টিমে হামলার পরিকল্পনা করেছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একটি চক্র। এ চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। তাদের কাছ থেকে একটি ব্যাগ, একটি চাপাতি ও 5টি স্মার্টফোন উদ্ধার করা হয়। রোববার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান কাউন্টার টেরোরিজম ইউনিট অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। নানা ক্ষেত্রে নারীর কাজ এখনো অবমূল্যায়িত হচ্ছে, সঠিক মর্যাদা পাচ্ছেন না নারীরা। বিশেষ করে করোনাকালে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে নারীরা পড়লেও এসব মোকাবেলায় বাজেটে কোনো প্রভাবই থাকে না। জাতীয় বাজেটকে সামনে রেখে কালের কণ্ঠ মানুষের জন্য ফাউন্ডেশন যৌথভাবে আয়োজিত এক ওয়েবিনারে এসব মতামত উঠে আসে। কোভিড পরিস্থিতিতে জেন্ডার বান্ধব বাজেট, নারীর অবমূল্যায়িত কাজের মূল্যায়ন বিষয়ক ওয়েবিনারে বক্তারা বলেন, সমাজে নারীরা এখনও নানাভাবে অবহেলিত ভুক্তভোগী। করোনাকালে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন নারীরা। তাই আসন্ন বাজেটে এসব মোকাবেলায় সুনির্দিষ্ট রূপরেখা দেখতে চান বক্তারা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প বণিক সমিতি ফেডারেশন এফবিসিসিআই এর 2021-23 সাল মেয়াদী পরিচালনা পর্ষদের সভাপতি ও 7 সহসভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নতুন সভাপতি হয়েছেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন। রোববার মতিঝিলের ফেডারেশন ভবনে নির্বাচনী ফলাফল ঘোষণা করে এই তথ্য জানিয়েছে এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ এমপি। এফবিসিসিআই এর নতুন পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ সভাপতি হয়েছেন শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিআই ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম.এ. খান রাজ্জাক রাজ সহ 7 জন সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। বিশ্ব মা দিবসে 10 জন গর্ভিণী মায়ের নাম ঘোষণা করেছে ইউনিভার্সাল মেডিকেল কলেজের লেকচার গ্যালারি। রবিবার রাজধানীর মহাখালীতে হাসপাতালের অডিটোরিয়ামে আইন, বিচার, প্রশাসন, চিকিৎসা, ক্রীড়া, সাংবাদিকতা সহ 10 ক্ষেত্রে অবদান রাখায় কৃতি 10 জন মাকে এই সম্মাননা জানানো হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সমাজের প্রতিষ্ঠিত 10 জন সুনাগরিকের গর্ভিণী মায়ের মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন প্রিয়াঙ্কা গোয়ালার মা রীতা গোয়ালা।
এবারে নগদের সৌজন্যে বিশেষ আয়োজন বিজয় থেকে অর্জনে। কুড়িগ্রামে প্রথমবারের মতো দেশের কৃত্রিম জলাধারে সবুজ হীরা খ্যাত স্পিরুলিনা চাষ হচ্ছে। এতে আত্মনির্ভরশীল হয়ে উঠছেন অনেকেই। পাশাপাশি দেশের পুষ্টি চাহিদা পূরণে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা বলছেন উদ্যোক্তারা। সরকারি সহায়তা থাকবে, কেমিক্যাল হবে সহজলভ্য, আর তবেই স্পিরুলিনা বিদেশে রপ্তানি সম্ভব বলে দাবি তাদের। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আগামী বাজেটে নিম্ন আয়ের মানুষের জীবন বাঁচাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সিপিডির বিশেষ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এছাড়া কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি। সিটিজেন প্ল্যাটফর্ম ফর এসডিজি আয়োজিত এক ভার্চুয়াল সভায় এমনটা বলেন এই অর্থনীতিবিদ। এ সময় শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো ও কর্মসংস্থান তৈরিতে তাগিদ দেন আলোচনায় অংশ নেওয়া বিশেষজ্ঞরা। বা পিছিয়ে আছে এই মানুষগুলোকে এই বাজেটের বর্তমান প্রেক্ষিতে কি কারণে এবং কিভাবে সমর্থন দিতে হবে। শিক্ষা গবেষণায় আমরা কোনো ধরনের বাজেট বরাদ্দ তেমন দেখতে পাই না। আমরা যে পরিকল্পনা করব, আমরা যে বাজেটের ব্যবহার করব, বাজেটটা বিভাজন করব, আমার তথ্য উপাত্ত কই। এখনো যদি চামড়া খাতকে উদীয়মান খাত বলতে হয় তাহলে এটা সত্যি সত্যি আমাদের জন্য দুঃখজনক, যে খাত আমার থেকে বয়সে অ্যাটলিস্ট দ্বিগুণ। এবারে বৈশ্বিক করোনা পরিস্থিতির খবর। টানা পঞ্চম দিনের মতো ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা 4 লাখ ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় ভারতে 4,09,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। দৈনিক মৃত্যু সেখানে 4,000-এর বেশি। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি হয়েছে 2,42,000। মোট আক্রান্তের সংখ্যা গড়ালো 2,22,00,000-এ। এদিকে নেপালের অবস্থাও বেহাল। ছোট্ট এই দেশটিতে 24 ঘন্টায় 8,000-এর বেশি সংক্রমণ ও 53 জনের প্রাণ গেছে। এই পরিস্থিতিতে বৈশ্বিক রোগী শনাক্তের সংখ্যা মোট সংখ্যা গড়িয়েছে 15,79,00,000-এ। মোট প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 33 লাখ। প্রায় 1.5 বছর ধরে বিশ্বে করোনা ভাইরাস মহামারীর তাণ্ডব চালিয়ে গেলেও করোনা যুদ্ধের পরিসংখ্যানে বিশ্বকে চমক দিল ভুটান। দক্ষিণ এশিয়ার দেশ ভুটানে করোনার উত্তাপ যেন একদমই পড়েনি। শুধু তাই নয়, অনেকটাই নীরবেই করোনা মোকাবেলায় সফলতা অর্জন করেছে ভিয়েতনাম, সেনেগালের মতো দেশগুলো। মাসুদ রানার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্বে তাণ্ডব চালাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। এশিয়ার বেশিরভাগ দেশও এখন অনেকটাই নাজুক, কিন্তু কোভিড মানচিত্রে অন্যতম বিরল দেশ ভুটান। একপাশে করোনার আতুড় ঘর চীন, আর অন্যদিকে আক্রান্তের তালিকায় বিশ্বে দ্বিতীয় ভারতবর্ষ। তবে ভুটানে করোনায় মৃতের সংখ্যা মাত্র 1 জন, আক্রান্ত হয়েছে 1,202 জন। মহামারীর শুরু থেকেই লক্ষণের ভিত্তিতে পরীক্ষা শুরু হয় ভুটানে। এরপর মার্চ মাসের 6 তারিখে দেশটিতে প্রথম আক্রান্তের খবর পাওয়া যায়। তার 6 ঘন্টা 18 মিনিটের মধ্যে আক্রান্তের সংস্পর্শে আসা 300 জনকে চিহ্নিত করে পরীক্ষা শুরু হয়। দেশের প্রধান অর্থনীতি পর্যটন হওয়া সত্ত্বেও গেল বছরের মার্চ মাস থেকে কড়া হাতে বিদেশিদের আগমন বন্ধ করে ভুটান। প্রায় সমস্ত জিম, রেস্তোরাঁ, শপিং মল বন্ধ করে দেওয়া হয়। বিদেশিদের জন্য ব্যবস্থা রাখা সহ বিপুল হারে পরীক্ষা শুরু করে দেশটি। দেশ জুড়ে কড়া নিরাপত্তা আরোপ করা হয়। ভুটানে রয়েছে মাত্র 337 জন চিকিৎসক আর 3,000 স্বাস্থ্যকর্মী। তার সত্ত্বেও লড়াইয়ে প্রায় জয় নিশ্চিত করে ফেলেছে দেশটি। শুধু ভুটান নয়, পৃথিবীর একাধিক দেশ ভিয়েতনাম, রাউন্ডা, সেনেগাল অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পেরেছে করোনার সংক্রমণকে। বিশেষজ্ঞদের দাবি, জনস্বাস্থ্যের উপর বিশেষ জোর দেওয়ার কারণেই এই দেশগুলোতে করোনার ভয়াবহতা জেঁকে বসতে পারেনি। মাসুদ রানা, নিউজ 24। পশ্চিমবঙ্গের বহুল আলোচিত বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জয়ী তৃণমূল সরকারের মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। স্থানীয় সময়ে সকাল 10:45 রাজ্যের নতুন সরকারের মন্ত্রীরা শপথ নেবেন। এবার পুরনোদের সাথে
একাধিক নতুন মুখ রয়েছে মন্ত্রিপরিষদে। জানা গেছে মোট 43 জন মন্ত্রীর তালিকায় পূর্ণমন্ত্রী 24 জন রয়েছে। বাকি 19 জন প্রতিমন্ত্রীর মধ্যে 10 জন পাচ্ছেন স্বাধীন দফতরও। তালিকায় রয়েছেন পার্থ চ্যাটার্জি, সুব্রত মুখার্জি, শোভনদেব চ্যাটার্জির মতো বর্ষিয়ান নেতারা। এদিকে ভারতের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে হারলেও আসামে জয় পেয়েছে বিজেপি। এ রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন দেশটির প্রভাবশালী নেতা হিমন্ত বিশ্ব শর্মা। এবারে জানাবো প্রবাসের খবর। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার দিবাগত রাতে ইতালির ভেনিসে নামাজ ও ইবাদতের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল বরাত পালন করেছে প্রবাসী বাংলাদেশিরা। চলমান মহামারীর কারণে সীমিত আকারে মসজিদে তারাবির নামাজ শেষে লাইলাতুল বরাতের নামাজ আদায় করেন প্রবাসী মুসল্লিরা। ভিড় এড়াতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে মসজিদ ছাড়াও আরও কয়েকটি স্থানে তারাবির নামাজের ব্যবস্থা করা হয়েছিল। স্কটল্যান্ড পার্লামেন্টে এই প্রথম একজন বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য নির্বাচিত হয়েছেন। স্কটিশ লেবার পার্টি থেকে লোদিয়ান রিজিওনাল লিস্ট প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন এডিনবরায় ফয়সাল চৌধুরী। তার জন্ম হবিগঞ্জের নবীগঞ্জ থানার বদরদি গ্রামে। বাবা গোলাম রব্বানী চৌধুরী মা বাবার সঙ্গে তরুণ বয়সে পাড়ি জমান ইংল্যান্ডে। প্রথমে ম্যানচেস্টার এবং পরে এডিনবরায় বসবাস শুরু করেন তিনি। ইকুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ফয়সাল দীর্ঘদিন ধরে লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত। লেবার পার্টি থেকে 2017 সালে অনুষ্ঠিত ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্ট নির্বাচনে এডিনবরায় সাউথ ওয়েস্ট আসনে লড়াই করেন তিনি। দ্বিতীয় দফায় লন্ডনে মেয়র নির্বাচিত হলেন লেবার পার্টির নেতা সাদিক খান। কনজারভেটিভ পার্টি সাউন বেইলিকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। প্রথম দফায় ভোটে দুইজনই কেউই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয়। সেখানে 55.2% পপুলার ভোট পান সাদিক খান। 2016 সালে যখন সাদিক খান প্রথম লন্ডনে মেয়র নির্বাচিত হন, তখন তিনি ছিলেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশের রাজধানী শহরের প্রথম মুসলমান মেয়র। কিগলিতে করোনায় মারা যাওয়া বাংলাদেশি লর্ড মেয়রের আসনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ছেলে মহসিন হোসেন। 26 বছর বয়সী লেবার থেকে নির্বাচিত হয়েছেন তিনি। বাবা ব্রিটিশ বাংলাদেশি 62 বছর বয়সে আবিদ হোসেন 2010 সাল থেকে ব্রডফোর্ডের গিগলিতে লেবার দলীয় কাউন্সিলর ছিলেন। 2017-18তে তিনি লর্ড মেয়রও ছিলেন। গত ক্রিসমাসের সময় করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি। এবারে নিউজ 24 স্পোর্টস। শেষ মুহূর্তে মালদ্বীপ সফর বাতিল হলো বসুন্ধরা কিংসের। করোনা মহামারীর কারণে বাংলাদেশ সহ 7 দেশের উপর প্রথম নিষেধাজ্ঞা দেওয়া স্থগিত ঘোষণা করা হয়েছিল এএফসি কাপ। আগামী 14 মে মালদ্বীপ এএফসি কাপ 2021-এর গ্রুপ পর্বের খেলা শুরুর কথা ছিল। আর তাই রোববার সন্ধ্যা 6:30টায় মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল কিংসদেরও। শেষ মুহূর্তে সফর বাতিল হওয়ায় হতাশা প্রকাশ করেছে দলের সদস্যরা। প্রিমিয়ার লিগে ছন্দে থাকা বসুন্ধরা কিংস ছন্দ ধরে রেখে এএফসি কাপে ভালো কিছু করার প্রত্যয় ছিল ফুটবলারদের মধ্যে। শেষ করছি পবিত্র লাইলাতুল কদরের খবর দিয়ে। নফল ইবাদত, কুরআন তিলাওয়াত ও জিকির আজগরের মধ্য দিয়ে মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদরের রাত পালন করছেন দেশবাসী। হাজার বছরের শ্রেষ্ঠ এই রজনীতে মহান আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে প্রার্থনা করেন করোনা থেকে চিরমুক্তির। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। মুসলমানদের কাছে মহিমান্বিত এক রজনী হলো পবিত্র লাইলাতুল কদর। এই রাতেই নাজিল হয় মানুষের জীবন বিধান মহাগ্রন্থ আল কুরআন। ইসলাম ধর্মে বলা হয়েছে 1000 মাসের ইবাদতের সমপরিমাণ সওয়াব পাওয়া যায় এক রাতেই। তাই মহিমান্বিত এই রাতে নফল ইবাদত বন্দেগী করেন ধর্মপ্রাণ মুসলমানরা। স্বাস্থ্যবিধি মেনেই মসজিদগুলোতে আসতে থাকেন মুসল্লিরা। রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ইবাদত বন্দেগীতে মশগুল হন তারা। যত রাত আছে 365 দিনের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদরের রাত। আল্লাহ রাব্বুল আলামিন
এই রাতে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডেকে বলতে থাকেন যে কি আছো রোগাগ্রস্ত, কি আছো অভাবগ্রস্ত, আমার কাছে বলো, আমি আল্লাহ সব প্রয়োজন মিটিয়ে দেব, পূরণ করে দেব। করোনার প্রকোপে মানুষের মনে ভর করেছে আতঙ্ক আর মৃত্যু ভয়। করোনা দুর্গত পৃথিবীর মহামারী থেকে চিরমুক্তির বিশেষ প্রার্থনা ছিল মসজিদগুলোতে। করোনাকালীন আসলে সবাই তো এখন দেশের বিপদগ্রস্ত মানুষ, আমরা সবাই দেশের সব মানুষের বিভ্রান্তির মধ্যে একটা। আল্লাহ পাক যেন এই রাত্রি উসিলা আমাদেরকে সবাইকে মাফ করে দেন। এই দেশের মানুষ সবাই যাতে একটু ভালো থাকে, সুস্থ থাকে। পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাতভর বাড়তি নজরদারি ছিল আইন শৃঙ্খলা বাহিনীর। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। আরো খবর বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv তে। সাথে থাকে সবাইকে ধন্যবাদ।